একটি ডায়েরি, না ফেরার দেশের তৃতীয় এবং সমাপ্তি পর্ব। 12/1/92। আজ নিজের হাতে যেন বিষ পান করছি। অভিকের গোপন ভালোবাসার ফুলকে নিজের কোলে তুলে নিয়েছি। অভিকের কথা মতো সবাইকে বানানো কথা বলেছি। সবাই অবাক হয়েছে, 3টি সন্তান থাকতেও কেন আমরা আরও একটি মেয়ের লালন পালনের ভার নিতে যাচ্ছি। যৌথ পরিবারে থেকে মুখ কালো করে থাকা যায় না, মন খুলে কাঁদাও যায় না, স্বামীর সাথে সরবে কিংবা নীরবে ঝগড়াও বাঁধানো যায় না। তাই অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়েই স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করছি। অভিককে একদম স্বার্থপরের মতো মনে হচ্ছে এখন। ভাবখানা এমন যেন এটা আমার জন্য খুবই একটা সাদামাটা ব্যাপার। আমার নামের সাথে মিলিয়ে ও নাম রেখেছে মেয়েটির। সুজাতা এক অবোধ শিশু, কিন্তু আমি যে ওর দিকে চাইতে পারছি না। এমন এক অসহায় অবস্থা কেমন করে কাউকে বোঝাবো? যাকে জীবন মরণের সঙ্গী ভেবে এসেছে এতকাল, সেই তো আমার দুঃখের কষ্টের কথা একটু উপলব্ধি করছে বলে বোধ হচ্ছে না। আমি যখন আমার মনের অবস্থাটা একটু তার কাছে ব্যক্ত করতে চেয়েছিলাম, ও বলেছিল সময়ে সব ঠিক হয়ে যাবে। সত্যি কি ভাঙা হৃদয় সময়ে জোড়া লেগে যায়? অভিকের কৃত্যকর্ম ফাঁস করে দিলে ছেলে মেয়ে, আত্মীয় পরিবার কিংবা সমাজের কাছে আমার কি কোনো মুখ থাকবে? আমাকে অনেক কিছুই নিয়ে ভাবতে হচ্ছে। এই যেমন মেয়েদের বিয়ে, ছেলের ভবিষ্যৎ, নিজের মান সম্মান, সামাজিক মর্যাদা, কোনোটাই ক্ষুণ্ণ করে সমাজে বাস করা যায় না। আবার এটা এমন কোনো সহজ বিষয়ও না আমার জন্য। কেমন যে এক মানসিক অবস্থার সাথে আমার দিন কাটছে, কেউ কি তা বুঝতে পারছে? মনের জগতের এই যুদ্ধ তো ঘরের, বাইরের, কাছের, দূরের কোনো মানুষকেই জানানো যায় না। বড় অসহায় বোধ করছি আমি। অর্পিতাকে হারিয়ে এখন অভিক যেন উপলব্ধি করতে পারে সেদিনের অর্পিতার মনের অবস্থা। তার চোখও ঝাপসা হয়ে আসে, আবার পাতা উল্টোয়। 31/1/4। কদিন পর আজ লিখতে বসেছি। আগের তারিখ থেকে আন্দাজ পেলাম প্রায় 1 যুগ পর। গত মাসে সুজাতার 12 বছর হয়ে গেল। নিজের মনের সাথে যুদ্ধ করে করে আমি আজ ক্লান্ত। প্রথম সুজাতা যখন আমায় মা বলে ডাকতো, কেমন জানি লাগতো। কিন্তু একটা মানুষ হিসেবে একটা শিশুকে অবহেলাও করতে পারিনি। অভিকের মাঝে কোনো রকম দ্বিধা, সংকোচ কিংবা অপরাধবোধ দেখিনি এই এতগুলো বছরে। পুরুষ মানুষ কি এমনই স্বার্থপর হয়? ওদের ধারণা তাদের গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানালেই সব চুকে বুকে গেল। আমি সত্যি কি অভিকে ক্ষমা করতে পেরেছি? বছরে আমি অভিকের চোখের দিকে ভালো করে তাকাইনি। অবিশ্বাসী সেই চোখ দুটোর দিকে, যে চোখে আমি ছাড়া অন্য কারো প্রতিচ্ছবি পড়েছিল এককালে। হোক তা খানিকক্ষণের মোহ, তবুও তা পোড়ায় কেবল আমাকে। অর্পিতার আবেগপূর্ণ লেখাগুলি পড়তে পড়তে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করে অভিক। এক ধরনের অপরাধ বোধ বাসা বেঁধে যায় তার মনে। এরপর একের পর এক সাদা পাতা উল্টে যেতে থাকে সে। ভাবে বোধহয় এটাই লেখা শেষ। শেষের দিকে একটা পাতায় আটকে যায় তার চোখ। 12/15/2007। আমার বিয়ের 30 বছর হবে আসছে বছর। ছেলেমেয়েরা ঘটা করে 25 বছর পূর্তি পালন করেছে। আমার কিন্তু একটুও ভালো লাগেনি। কঙ্কনা আর কল্পনার বিয়ে দিয়ে দিয়েছি সুপাত্রে। কঙ্কনা ওর বরের সাথে আমেরিকায় চলে গিয়েছে, আর কল্পনাও ঢাকায় চলে গেল তার বরের সাথে।
আমার ছেলে নিলয়ও এবার বুয়েট পাশ করে ঢাকার বড় চাকরি করছে। বাড়িটা যেন হঠাৎ করেই খালি হয়ে গিয়েছে। মাথার উপর থেকে মুরব্বিরাও নেই। মাও গত হয়েছেন সেই কবেই। এখন আমি এ বাড়ির একছত্র অধিকর্তা। কিন্তু অভিকের সে ব্যাপারটা থেকে সংসারের জন্য কোনো আকর্ষণই আর বোধ করি না। এতদিন যা করেছি তা শুধুই ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে আর কর্তব্যের খাতিরে। আমার জন্য ওদের জীবন নষ্ট হবে সেটা চাইনি কখনো। অভিকের জন্য ভালোবাসা যে বান ডেকেছিল বুকের ভেতরে, তা তো কেবলই স্তব্ধ হয়ে গেছে। এতদিন আমি যে অভিনয় করে চলেছি, এখন আর যে তা চালিয়ে যেতে পারছি না। একটু একটু করে গোছাতে শুরু করেছি, প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি কথাটা পড়ে অবাক হয় অভিক। কই, তার নজরে তো এমন কিছু ধরা পড়েনি কখনো। ডায়েরির শেষের দিকের পাতাটা উল্টে চোখ রাখে অভিক। 8/5/2008। ছেলেটাও চাকরি নিয়ে বিদেশে চলে গেল। এখন কাকে নিয়ে থাকবো, কাদের জন্য বাঁচব? সেদিন অভিককে কথাটা বলতেই ও হেসে বলে উঠল, সুজাতার কথা। সুজাতা যদি অভিকের সন্তান না হয়ে অনাথ কেউ হতো, তাও তাকে নিয়েই হয়তো বেঁচে যেতাম আমি। ও যেই মুহূর্তেই আমাকে মনে করিয়ে দেয় অভিকের সেই চোখ যা নুনতার দিকে মুগ্ধ হয়ে চেয়েছিল, আমি তো আমার চোখে বা মনে কখনোই অন্য কাউকে ঠাঁই দিতে পারিনি। আমি কি কখনো অভিককে ছাড়া আমার চারপাশে মুগ্ধ চোখগুলোর ভাষা বোঝাতে পারিনি? না, আমার কাছে ভালোবাসার মানে সবটুকু একজনকেই উজাড় করে দেওয়া, কোনো খাত রাখতে নেই তাতে। কেন যে এত ভালোবেসেছিলাম অভিককে আমি, তাই হয়তো এত কষ্ট পাচ্ছি। দিনে দিনে এই বেঁচে থাকাটাই অসহ্য লাগছে আমার কাছে। নিজের সত্যিকারের আবেগ লুকিয়ে থাকা যে কি কষ্ট। আমার জিনিসপত্র কি করে ভাটবাটোয়ারা হবে তার একটা লিস্ট করে ফেলেছি। অভিককে কি কিছু বলার আছে আমার, তাই ভাবছি কদিন ধরে। ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর ওকেই যে এখন আমার একদম সহ্য হচ্ছে না। আজ পর্যন্ত কারো কাছে অভিকের ব্যাপারটায় মুখ খুলিনি, কিন্তু এখন যে আর ভার বইতে পারছি না তার। মনের রাজ্যে এই তুফান যে আর বাদ মানছে না। জীবনের সব কিছুই অসার মনে হচ্ছে। অভিক অস্থির হয়ে ওঠে। কি করে পাশে থেকে অর্পিতাকে সে বুঝতে পারেনি, একটুও আঁচ করতে পারিনি তার মনের অবস্থা। সে ভাবে অর্পিতা যদি তার ওপর রেগে ফেটে পড়তো, কিংবা সত্য জানিয়ে সব কিছু তছনছ করে দিত, তাও হয়তো ভালো ছিল। সেটাও হয়তো জীবনটা এলোমেলো হয়ে যেত। তবুও সুজাতা তো বেঁচে থাকতো। সুজাতাকে আনার দিন থেকে অর্পিতা একদম স্বাভাবিক থেকেছে। তার মনের খবর তো তাকেও জানতে দেয়নি কখনো। নাকি সে কোনো কিছু জানার বা কোনো কিছু বোঝার মানে স্বামী হয়ে স্ত্রীর ভালো মন্দ বোঝার জন্য আন্তরিক কোনো চেষ্টাই করেনি। নানা কথা ঘুরপাক খায় অভিকের মনে। তার মনে পড়ে শেষ দিনও কত স্বাভাবিক থেকেছে অর্পিতা। তাদের পছন্দের কত রকম পদ রান্না করেছিল, একসাথে বসে খেয়েছিল। একটুও বোঝার উপায় ছিল না কি ঘটতে চলেছে। পরের পাতা মানে ডায়েরির শেষ পাতায় চোখ রাখে সে। কোনো তারিখবিহীন একটি লেখা। শেষ পর্যন্ত সাহসটা সঞ্চয় করে উঠতে পেরেছি। গুনে দেখেছি 30টা ট্যাবলেট। একবারে খেয়ে নিলে আর কাল চোখ মেলে তাকাতে হবে না। আজ অফিস ছুটি ছিল। অভিক আর সুজাতার পছন্দের সব খাবারই রান্না করেছি। সন্ধ্যায় সুজাতার চুলে তেল দিয়ে বেনি করে দিয়েছি। অভিকের ধোয়া জামা কাপড় ইস্ত্রি করে আলমারিতে গুছিয়ে রেখেছি। মেয়ের জন্য প্রার্থনা করেছি ওরা যেন শোকটা সামলে নিতে পারে।
ছেলেটার বিয়ের জন্য আমার বিয়ের গয়না আর বউয়ের জন্য একটা লাল বেনারসি কিনে রেখে গেলাম। বিয়েটা তো আর দেখতে পাবো না। আর পিছু হটতে চাই না আমি। এখনই অভিকের জন্য একটা নোট লিখে রাখি। অভিকের দু চোখ জ্বালা করে ওঠে, চশমার কাজ জ্বালা হয়ে যায়। সেই চিরকুটটার কথা মনে পড়ে। জীবনের কাছে আমি পরাজিত হয়েছি। তোমার দেওয়া সেই গুরুভার আর সইতে পারছি না, তাই নিজের ইচ্ছায় চলে গেলাম। 15 বছর আগে যেমন তোমার গোপনীয়তা রক্ষা করার ভার নিয়েছিলাম, আর তা আমি সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে পালন করেছি, বুকে পাথর চাপা দিয়ে। আজ তোমার কাছে আমার ভার দিয়ে গেলাম। আশা করি বাকি জীবন তুমিও আমার মতোই বিশ্বস্ত থাকবে। ইতি তোমার অর্পি। এখানেই এই ডায়েরিটি শেষ হয়ে যায় এবং গল্পটি এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।